নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, সিদ্ধান্ত কালকের মধ্যেই জানালেন আইনমন্ত্রী। কাল থেকে সব অফিসে স্বাভাবিক সময়সূচি, 10টা থেকে 4টা ব্যাংক লেনদেন। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন। এবং নরসিংদীতে নাশকতায় কমপক্ষে 100 কোটি টাকার ক্ষতি। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সন্ত্রাসী কার্যকলাপের জন্য নির্বাহী আদেশেই আগামীকালের মধ্যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। আগামীকাল থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে সরকারি বেসরকারি অফিস। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস চলবে এবং সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ব্যাংকে লেনদেন। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে গত 19 জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। কারফিউ জারি হওয়ায় 21 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে কারফিউ শিথিল হওয়ার পর সরকারি বেসরকারি অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়, তবে কমিয়ে দেওয়া হয়েছিল কর্মঘণ্টা। 3 দিনের নির্বাহী আদেশের ছুটি শেষে গত বুধবার থেকে সব সরকারি ও বেসরকারি অফিস বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে। পরে 28 থেকে 30 জুলাই পর্যন্ত অফিস সময় বাড়িয়ে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। 10 দিন পরে স্বাভাবিক কর্মঘণ্টায় ফিরছে অফিস পাড়া। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। দুপুরে শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ আবারও আগামীকাল শুনানির জন্য দিন ধার্য করেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং ডিবি হেফাজত থেকে 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, সব মৃত্যুই দুঃখজনক। আন্দোলনের সময় ছাদে বা বাসায় যাদের মৃত্যু তারা তৃতীয় পক্ষের গুলিতে নিহত বলে দাবি করেন রাষ্ট্রপক্ষ। আদালতে রিটের পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং আইনজীবী অনিক আর হক। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল SM মনির, শেখ মোহাম্মদ মোর্শেদ ও মেহেদি হাসান চৌধুরী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালিত হচ্ছে দেশ জুড়ে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রহণ করা হয় শোক প্রস্তাব। মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করছেন অনেকেই। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত সরকারের হিসেবে 150 জনের মৃত্যু হয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সারা দেশেই চলেছে হামলা, ভাঙচুর, আগুন, সন্ত্রাস। তবে নরসিংদীর জেল ভাঙার ঘটনায় স্তম্ভিত ছিল দেশ। নরসিংদীর 9টি সরকারি দপ্তর সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতার ক্ষতি কমপক্ষে 100 কোটি টাকা। নরসিংদীর প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর তথ্য, ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
মনে হতে পারে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন কিংবা লিবিয়ার কোনো শহরের এই দৃশ্য। বাস্তবে সন্ত্রাসী হামলার শিকার নরসিংদী শহর। গত ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সুযোগে ঢুকে পড়া দুর্বৃত্তরা ভেঙে ফেলে জেলা কারাগার। অস্ত্র, গুলি লুটপাট করে চিহ্নিত জঙ্গি সহ সাধারণ কয়েদিদের পালানোর সুযোগ করে দেয় তারা। হাতের মধ্যে বোম, বড় বড় দাও, ছুরি, লাঠি, রাইয়া ভিতরে ঢুকে তালা বাইরে ভাঙ্গা ভিতরে ঢুকে যা আছে গ্লাস এটি সব এই ভবনের একটা ভাঙ্গা করে না আগুন লাগা করা দিচ্ছে। দুর্বৃত্তদের মূল টার্গেট ছিল প্রশাসনিক কেন্দ্রগুলো। প্রায় একই সময়ে জেলা পরিষদ, ইটাখোলা হাইওয়ে থানা, পাঁচদোনা পুলিশ ফাঁড়ি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ, মাধবদী পৌরসভা, নরসিংদী কৃষি বিপণন কার্যালয় সহ বেশ কিছু স্থাপনায় চলে তাণ্ডব। বেসরকারি প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয় নাশকতাকারীরা। নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদী পর্যন্ত ২০ কিলোমিটারে ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এরা অবশ্যই দুষ্কৃতিকারী এবং দেশদ্রোহী। এরা কোনোভাবেই দেশের সুসন্তান নয় এবং তারা ছাত্রর কোনো ছিন্নভিন্ন নয় এবং এরা অবশ্যই অন্য ধরনের লোক। পৌরসভার এই গেট ভেঙে তারা ভিতরে ঢুকে এই পৌরসভা, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা যে তাণ্ডব চালিয়েছে, যেটা স্বাধীনতার পরে বা পাকিস্তান হানাদার বাহিনীরা কিন্তু এই মাধবদী ইউনিয়ন পরিষদ ইউনিয়ন থাকাকালীনও কিন্তু এখানে আক্রমণ করেনি। অভাবনীয় সেই ধাক্কা সামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রশাসন। হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি মামলা করেছে পুলিশ, গ্রেপ্তার অন্তত ২৫০। জামায়াত শিবিরের এই চক্র, তারা তো আসলে স্বাধীনতায় বিশ্বাস করে না। মূলত সরকারের যে সমস্ত গুরুত্ব স্থাপনাগুলো, এগুলোতে তারা আক্রমণ চালিয়েছে, তো সেগুলোকে তারা অগ্নিসংযোগ করেছে। আমাদের ৮৫টা অস্ত্র লুট হয়েছে, সেগুলো আমরা কত দ্রুত উদ্ধার করতে পারি, যে ৮২৬ জন যে বন্দীরা বেরিয়ে গেল তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে একটা অভয় দিয়ে তারা যেন আত্মসমর্পণ করে সেইটুকু ব্যবস্থা করে, এটা ছিল আমাদের জেলা প্রশাসনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। জেলা শহরটির গায়ে এখন শত কোটি টাকার ক্ষতচিহ্ন। ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এই নাশকতার রেশ কতদিনে কাটিয়ে ওঠা যাবে প্রশ্ন জেলাবাসীর। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। পাচারের সময় ছিনতাই চেষ্টা, ১৮১ ভরি স্বর্ণ সহ মালিক আটক। বন্যার পর কারফিউ, ধস নেমেছে সিরাজগঞ্জের তাঁত শিল্পে। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। কারফিউ শিথিলের সময় যত বেড়েছে, গণপরিবহন চলাচলও অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। বেড়েছে দূরপাল্লার যান চলাচলও। তবে যাত্রীর অভাবের কথা বলছেন পরিবহন মালিকরা। দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের গণপরিবহন পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শিল্পনগরী খুলনায় গত কয়েকদিন ধরে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল। এর ফলে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২৪ রুটে সব দূরপাল্লার পরিবহন স্বাভাবিকভাবেই ছেড়ে যাচ্ছে। মোটামুটি ভালো, পরিস্থিতি ভালো, সব দিক থেকে ভালো, অসুবিধা হচ্ছে না আমাদের। রাজশাহীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক হলেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না বাস মালিকরা, তাই সংখ্যা কমাতে বাধ্য হচ্ছেন তারা। তাতে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। আয় রোজগার কমেছে তাদের। যাত্রী সংখ্যা খুব কম, কিন্তু সব রুটে গাড়ি চলাচল করছে। কোনো লোক নেই রাস্তায়। ধরেন ক্যালকো মেরেতে খালি পকেটে বাড়ি যেতে, খাবো কি আমরা এইভাবে করে। কারফিউ শিথিল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক বন্দরনগরীতে। অভ্যন্তরীণ রুট ও দূরপাল্লার যান চলাচল করায় কর্মচঞ্চল হয়ে উঠেছে চট্টগ্রাম। সড়কে বেড়েছে ব্যস্ততা। ময়মনসিংহে গণপরিবহন চলাচল স্বাভাবিক, জনমনে ফিরেছে স্বস্তি। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি স্বাভাবিক হলেও গণপরিবহনে এখনও স্বস্তি ফিরে আসেনি। জেলার 4টি লোকাল রুট এবং দূরপাল্লার বাসগুলোতে যাত্রী সংকটে মালিক শ্রমিকরা আর্থিক লোকসানে পড়েছে। যা রুজিও তা গাড়ির স্ট্রবেরি খরচ চলে না, বাড়িতে নেবো বাচ্চা চলবো কিভাবে।
বরিশালে লঞ্চের যাত্রীর জন্য হাহাকার, তবে শহরের ভেতরে ছোট বড় পরিবহন চলছে স্বাভাবিকভাবেই। খুব খারাপ, যাত্রী কম, কারণ জনমনে আতঙ্ক হয়তো বা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার গণপরিবহন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি কিন্তু এখন পুরোপুরি স্বাভাবিক এবং সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এখানে কারফিউ শিথিল রয়েছে, কিন্তু এরপরেও মানুষের মাঝে কিন্তু একটা উৎকণ্ঠা রয়েছে, ফলে গণপরিবহনে কিন্তু এর প্রভাব পড়েছে। এখানে শহরের মধ্যে যে 3 হুইলারগুলি চলছে, CNG চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশাগুলোতেও ঠিকভাবেই চলাচল করছে, কিন্তু আসলে যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু মানুষের মাঝে বিশেষ করে পরিবহন শ্রমিকদের অনেকটাই সংকটে পড়েছে তারা। লোকাল বাসের রুটগুলোতেও কিন্তু যে বাসগুলি চলছে প্রয়োজনীয় সংখ্যক কিন্তু তারা যাত্রী পাচ্ছে না। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের সাথে তিনিও যেমনটি বলেছেন, তারা ক্ষতি নিয়েও কিন্তু তারা বাসগুলি চালাচ্ছে জনস্বার্থের কথা চিন্তা করে। এখানে প্রায় 2,500 থেকে 3,000 যে শ্রমিক রয়েছে পরিবহন সেক্টরে, এই শ্রমিকরা কিন্তু নানা রকম সংকটের মধ্যে আছে। আমি একজন শ্রমিকের সাথে কথা বলতে চাই। গাড়ি ঘোড়া চলতেছে, গ্যাসের টাকা হয় না, আমরা বড় সংকটে আছি বুঝছেন, ফ্যামিলি নিয়ে। মানে মালিক আমরা পাইলে না, মালিক 5 টাকা পাইতো। যাত্রী না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে গ্রামগঞ্জের যারা প্রত্যন্ত অঞ্চলের যে যাত্রীগুলো রয়েছে, খুব জরুরি কাজ না হলে কিন্তু কেউ শহরে আসছে না। কারফিউ শিথিলে ময়মনসিংহ জেলায় স্বাভাবিক জনজীবনে অনেকটাই স্বস্তি ফিরেছে। ময়মনসিংহের ভালুকা থেকে জানাচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। ময়মনসিংহে কোটা আন্দোলন সংস্কারের পরবর্তী যে অস্থির সময়, সে সময়ের যে অন্ধকার, সেটি কেটে কিন্তু আস্তে আস্তে আলোর মুখ দেখতে পাচ্ছে ময়মনসিংহবাসী। যে এই যে আজকে প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু ময়মনসিংহে কারফিউ শিথিল করেছে। তো সব মিলিয়ে কিন্তু এই যে কারফিউ শিথিল, এই সময়টুকু কিন্তু মানুষের যে চলাচল, মানুষের যে কর্মমুখর চলাচল, সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং মানুষ চলাচল করার যে পরিবহনগুলো রয়েছে, যে এই অটো, টেম্পো সহ মহাসড়কের যে বাস, মিনিবাসগুলো চলছে, সেগুলো দিয়ে কিন্তু মানুষ ভালোভাবে চলাচল করতে পারছে এবং এইসবের সাথে যারা জড়িত রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন, তারা কিন্তু যে এই যে যাত্রী পেয়ে কিন্তু তাদের যে ইনকাম, সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ের রয়েছে এবং তারা কিন্তু জানছেন যে তাদের যে জীবিকা, সেটি তারা এই খাত থেকে নিয়ে স্বাভাবিক পর্যায়ে চলতে পারছে। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ। ঝিনাইদহে পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় ছিনতাইকারীদের পিটুনিতে আহত হন এক কর্মচারী। পরে 181 ভরি স্বর্ণ জব্দ সহ মালিককে আটক করে পুলিশ। পুলিশ জানায়, সকালে ঝিনাইদহ শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউসের কর্মচারী মিঠুন কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টুন নিয়ে দোকানে ফিরছিলেন। কেসি কলেজ গলিতে পৌঁছালে 6 ছিনতাইকারী কার্টুনটি ছিনিয়ে নিতে চেষ্টা করে। ধস্তাধস্তির সময় সদর থানার এএসআই সালাউদ্দিন পৌঁছে মিঠুনকে উদ্ধার করেন। পুলিশকে দেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে ওই কার্টুন খুলে 181 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সঠিক কাগজপত্র দেখাতে না পারায় গিনি হাউসের মালিক অনিমেষ মজুমদারকে আটক করেছে পুলিশ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, সিদ্ধান্ত কালকের মধ্যেই জানালেন আইনমন্ত্রী। কাল থেকে সব অফিসে স্বাভাবিক সময়সূচি, 10টা থেকে 4টা ব্যাংক লেনদেন। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন। নরসিংদীতে নাশকতায় কমপক্ষে 100 কোটি টাকার ক্ষতি।
পাচারের সময় ছিনতাই চেষ্টা, 181 ভরি স্বর্ণ সহ মালিক আটক। এবং বন্যার পর কারফিউ, ধস নেমেছে সিরাজগঞ্জের তাঁত শিল্পে। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। দেশের খবর ছিল এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজ আর ইউটিউব ও ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।